সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক। তিনি একজন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। হক ভাই, আপনারা চোখে পড়েছে নিশ্চয়ই গতকালকে সারা দেশে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালনের অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে শক্তভাবে বলা হয়েছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, এই বার্তাটি দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে ৫৩টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগাদা দিয়েছে। এর মধ্যে 10টি নিবন্ধিত দলও রয়েছে এবং জামাতের নিবন্ধন এখনও পুরোপুরি ফেরত পায়নি, যেই কারণে সেটি অনিবন্ধিত দল হিসেবেই এখনো পর্যন্ত গণ্য করা হচ্ছে। এবং এনসিপিও নিবন্ধনের জন্য এখনো পর্যন্ত অপেক্ষমান তালিকায় রয়েছে। তারা বলছে যে এনসিপি বলছে যে আগে সংস্কার ও বিচার, তারপরে নির্বাচন, এবং জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন। এবং আওয়ামী লীগের যে ঘনিষ্ঠ 14 দল রয়েছে তাদের মধ্য থেকে 11 দলের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারা আদৌ নির্বাচন চায় কি চায় না। তো যারা নির্বাচন চায় এর ডিসেম্বরের মধ্যে, তার মধ্যে হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, গণফোরাম, গণ অধিকার পরিষদ। অপরদিকে কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, গতকালকে আপনি দেখলেন যে জাপানের একটি সামিটে প্রধান উপদেষ্টা যোগদান করেছেন এবং সেখানে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে নতুন রাজনৈতিক দল, তরুণ প্রজন্ম একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে গুছিয়ে উঠবার জন্য কিছুটা সময় দেওয়ার পক্ষে এই সরকার। আপনি আসলে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই দুই পক্ষের বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? মাঝখানে কিন্তু বাংলাদেশের ভাগ্য ঝুলে আছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং জেড টিভির ফোকাস অনুষ্ঠানকে। আপনি যে বিশদ বর্ণনা দিলেন, একজন দেশপ্রেমিক হিসেবে দেশকে ভালোবাসার, দেশের গভীরতম ভালোবাসা যদি কারো ভিতরে থাকে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে, পরমত সহিষ্ণুতা একটা বিষয় আছে। আমি যা বলবো সেটাই যে সঠিক এটা যাতে আমি মনে না করি, আপনিও যেটা বলবেন সেটাই যে আমার 100% সঠিক, যখন আমরা এই কনভিকশন থাকবে আমি যা বলছি সেটাই ঠিক, এটা ডেমোক্রেসি তো রিজিডনেস হলো না। আমরা কিন্তু এই রক্তস্নাত একটা বিপ্লব এত সহজে এত তাড়াতাড়ি ভুলে যেতে বসেছি, এটি আমার কাছে খুব আশ্চর্য লাগে। কেন ভুলতে বসেছি, কিংবা আমাদেরকে কি সেটা ভুলার জন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে? এই আন্দোলনে আমি একজন শরিক ছিলাম। আমি কিন্তু প্রকাশ্যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আপনি জানেন। আমাদেরকে কি সুকৌশলে সেই বিপ্লবের রক্তস্নাত বিপ্লবটাকে ভুলিয়ে দিতে বসেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনি আমাকে বলেন, ডিসেম্বর, ফেব্রুয়ারি অথবা সর্বোচ্চ জুন, কতটুকু ডিফারেন্স হয়? কতটুকু? কয় মাস? 6 মাস সর্বোচ্চ। 6 মাসের জন্য আমরা যুদ্ধংদেহী মনোভাবে কেন যাব? আমি কিন্তু একজন দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক মানুষ। আমি 6টা মাস, এই 6টা মাস নিয়ে এত যুদ্ধের কি প্রয়োজন আছে? 6টা মাস পরে দিলে যেমনি সমস্যা নেই, 6টা মাস আগে দিলে। আমি তো সেটাই বলছি, 6টা মাস আগে হোক কিংবা পরে হোক, এই রাজনৈতিক দলের মধ্যে তো এই সহিষ্ণুতা থাকা উচিত। আপনার কাছে কি মনে হয় দলগুলো এত তাগাদা কেন দিচ্ছে, এত প্রেসার কেন দিচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি ডিসেম্বর না, এখন তো হলো কি মাস? জুন, মে মাস শেষ দিন, মে শেষ দিন, জুন মাস, জুলাই, অগাস্ট মাসে আমি নির্বাচন দিতে পক্ষপাতী। কেন? কখন জানেন? যখন রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতির কথা দেশবাসীকে জানাবে যে আমরা এই প্রার্থীগুলোকে দিতে চাই আগামী নির্বাচনে, এই 300 আসনের আমি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলাম। তখন যদি দেশবাসী দেখে সেখানে কোনো প্রতারক নাই, সেখানে কোনো লুটেরা নাই, সেখানে অবৈধ অর্থের মালিক নাই, সেখানে অবৈধ সম্পদ হাজার হাজার কোটি টাকার মালিক নাই,
এবং যোগ্য আছে, শিক্ষিত, উচ্চশিক্ষিত, সুশিক্ষিত, মিথ্যুক না, প্রতারক না, আমি বলবো 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হোক। কিন্তু কোন রাজনৈতিক দল কি এখনো পর্যন্ত সেই কথাটা বলেছে? আমি যদি এখানে ভুল বলি, এবং আদৌ রাজনৈতিক দলগুলো এটি বলবে কিনা সেটা তাহলে আমরা কোথায় দেশটাকে কোথায় হস্তান্তর করতে চাচ্ছি? আমরা এই মুহূর্তে বলতে পারি ডক্টর ইউনূসকে যে ডক্টর ইউনূস সাহেব, আপনার 53টা মন্ত্রণালয় চালাচ্ছে আমলারা। এই আমলারা হলো বাংলাদেশের সবচেয়ে কুনাগরিক। আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারা দেশের, তাদেরকে কেউ চিনে না, জানে না কোন মন্ত্রণালয় কে চালায়, কতজন চালায়, তাদের নাম কেউ জানে না। শুধু জানে রাজনীতিকদের নাম, জানে কয়েকজন মিলিটারি অফিসারের নাম। তারা যে 280,000 কোটি ডলার, 28 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে এই রুটের থ্রু সেক্রেটারিয়েট। আপনি বলেন, এই সেক্রেটারিয়েটকে যদি কন্ট্রোল করার ক্ষমতা কোনো এমপি বা মিনিস্টারের না থাকে, তাহলে কি দেশ কি আপনি মনে করেন কোনো ভালো শাসক পাবে? ভালো শাসন আদৌ রাজনীতিকদের হাতে থাকবে? তো আবার তো আমরা সেই ফেসিবাদের দিকে যাচ্ছি এগিয়ে। আমার কথা হলো 3 মাস, 2 মাসের মধ্যে ইলেকশন হবে, কোনো অসুবিধা নাই। আমি একজন নাগরিক হিসাবে জানতে চাই, ভাই আমার আসনে কে দাঁড়াচ্ছে? আমি জানতে চাই, দেশের 18 কোটি জনগণ জানতে চায়, 12 কোটি ভোটার জানতে চায় আমরা কাকে ভোট দিব। কিন্তু রাজনৈতিক বা নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রার্থী ডিক্লেয়ার করবে কিভাবে? অলরেডি কিন্তু আপনি যান, আপনার এলাকায় যান, পোস্টারে ছেয়ে গেছে। সেটি তো সম্ভাব্য প্রার্থী কয়জন? 1 জন 2 জন। কারা? যাদের অবৈধ অর্থের বিশাল ভান্ডার আছে, নাইলে এই লক্ষ লক্ষ কালার পোস্টার, ব্যানার এবং 200-300 হুন্ডাওয়ালা কারা পাচ্ছে? তাদের কি বৈধ অর্থের দ্বারা হচ্ছে? পাজেরো গাড়ি, 3 কোটি টাকা দামের গাড়ি নিয়ে চলতেছে তারা, এটা কি বৈধ অর্থের? এক একজনের 20-25টা করে অ্যাপার্টমেন্ট আছে, বিদেশে বাড়ি আছে, এটা কি বৈধ অর্থের? আপনি আমাকে সেখানে বলেন। আজকে রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে, তাদের উচিত হবে একত্রিত। 53টা দলের কথা বলছেন, 53টা দল একসাথে হয়ে ডক্টর ইউনূসের কাছে যাক, বলুক, গিয়ে বলুক আপনি অত্যন্ত নন্দিত একজন ব্যক্তি, মর্যাদার দিক থেকে বাংলাদেশের একটা সৌভাগ্য যে আপনার মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি। আমাদের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়। সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে যদি বলেন যে ডক্টর ইউনূস আপনাকে বিনীত অনুরোধ করছি, 53টা মন্ত্রণালয় আগে আপনি লাইনে আনেন, আপনি আইন প্রণয়ন করেন, নির্বাচনী আইন, যে কোনো প্রতারক, আজকে আদালত থেকে 1000 কোটি টাকার প্রতারকরা খালাস পেয়ে যাচ্ছে, নির্বাচনের জন্য আর কোনো বাধা রইল না। তার মানে কি আমাদের আদালত কি তাদেরকে ধোয়া তুলসী পাতা করে দিলেন? এই 1000 কোটি তারা স্বীকৃত চোর, স্বীকৃত খুনি, স্বীকৃত প্রতারক, স্বীকৃত লুটেরা, আপনি তাদের হাতে আবার দেশটাকে তুলে দেবেন? আমার কথা না, আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব নিয়ে, যদিও আমার একটা পক্ষ আছে, শূন্য রেখায় কথা বলছি, এই অনুষ্ঠানে তো আমি পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতে পারি না, কারণ আপনার জনসাধারণ তো এখানে মানুষের কথাই বলবো, আমরা দেশের কথা বলবো। আজকে কেউ কি এই রাস্তাঘাটে রাতের বেলা মহিলারা ঘুমাচ্ছে, জায়গা নেই থাকার, ঘুমানোর জায়গা নাই, লক্ষ কোটি মানুষ এখনো পুরোপুরি ভাবে তারা নিম্নবিত্ত দরিদ্র সীমারও নিচে, তাদের লেখাপড়া নাই। আজকে বিদেশে যাচ্ছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, অশিক্ষিত মানুষগুলো যাচ্ছে জমি জমা বিক্রি করে, তাদের রেমিটেন্সে আমরা চলছি। আজকে রিজার্ভ বেড়েছে কাদের টাকায়? তাদের টাকায়। এই চোর ব্যক্তিদের আজকে এই সেক্রেটারি যে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তাদের টাকা কে ফেরত দিয়েছে? তার মানে আপনার কি মনে হয় যে 53 মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে না পারার কারণ কি? কি মনে হয়? এটা আমলাতন্ত্রের একটা কৌশল। আমলাতন্ত্রের আমলারা করে কি চুপচাপ থাকে। আপনি মন্ত্রী একদম কাছে গিয়ে ঘনিষ্ঠ হয়ে এমন সুন্দর সুন্দর বিনিয়ে কথা বলবেন, স্যার আই এম ইনাফ স্যার, ইউ ডোন্ট নিড এনিবডি, আই ক্যান রান দিস মিনিস্ট্রি বেটার দেন এনিবডি। এই যে তারা মন্ত্রণালয়ে 2 লাইন লিখে দেয়, বাংলাদেশের সাথে যত অসম চুক্তি হয়েছে, ভারতে হস্তান্তর করেছে দেশকে, এটা কি আমলা ছাড়া কেউ করেছে? আপনি বলেন, কারা চুক্তি লেখে, কারা চুক্তি দেখে, কারা পিছনে দাঁড়িয়ে থাকে? মন্ত্রী যখন সাইন করেন পিছনে কারা দাঁড়িয়ে থাকে? সচিব। তারা। মন্ত্রণালয়ের যখন বৈঠক হয় পিছনে কারা বসে থাকে? তাদেরকে চেনেন না। আজকে সেই আমলাতন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য 300 আসনে সবচেয়ে যোগ্যতম, দৃঢ়চেতা, নির্ভীক, যে প্রিন্সিপাল নিজের প্রিন্সিপালের উপর অটুট থাকে,
যে আমি আমার দেশের স্বার্থ ছাড়া আমি কোনো কিছু বুঝি না, মানুষের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। আজকে আরেকটা কথা বলি ভাই, আপনি খুব ভালো উপস্থাপনা করেন। বাংলাদেশের ব্যাংক যত আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংকের লুটেরা কারা, এই ব্যাংকগুলোর মালিক কারা? আজকে যারা ব্যবসায়ী এখান থেকে লোন নেয় হাজার হাজার কোটি টাকা, তারা ফেরত না দিয়ে আজকে কি করছে? ওইটা ব্যাড লোন দেখিয়ে দেউলিয়া আদালত থেকেই কিন্তু ক্লিন চিট নিচ্ছে টাকা টাকা। আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম আপনার এখান থেকে আসার আগে, শনিবারে আমাদের ট্রাস্ট ব্যাংকে একটা ব্রাঞ্চ খোলা থাকে। আমি জিজ্ঞেস করলাম, আমি যে এই অ্যাকাউন্টটায় টাকা রাখি, আমি তো লোন নেই না আপনাদের কাছ থেকে, লোনটা তো দেন আপনাদের চোরদেরকে। তারা, আমি কিন্তু একটা নর্মাল গাড়ি চালাইতে পারি না, আর তারা বিশাল গাড়ি, একটা কোম্পানি খুলেই 1000 কোটি টাকা লোন নিল। লোন নিয়ে নিজের জন্য একেবারে বিশ্বের সবচেয়ে দামি গাড়িটা কিনে, ছেলের জন্য কিনে, মেয়ের জন্য কিনে, বউয়ের জন্য কিনে, বউ আবার ছেলের বউয়ের জন্য কিনে, নাতিপুতির জন্য কিনে, বিদেশে পাঠায় দেয় লেখাপড়ার জন্য। কার টাকা এগুলো? আপনার আমার টাকা। এটার হিসাব কে দিবে? বাংলাদেশের নর্মাল আয়, মনে করেন সর্বোচ্চ আয় কি হতে পারে একটা মানুষের ব্যবসা বাণিজ্য করে? কতটুকু হতে পারে ভাই? কতটুকু হতে পারে? আপনি সেই দিকে আপনারা কেউ যান না, কোন রাজনীতিবিদ সেই কথাটা বলেন না। তারা হ্যাঁ নির্বাচন নির্বাচন নির্বাচন, আরে ভাই নির্বাচন যে করবেন, কারে ভোট দিব আমি? এটা দেখেন আমাকে, কোন পাত্রে আমি টাকাটা রাখবো। আমার যে অধিকার, একটা সর্বোচ্চ অধিকার একটা নাগরিক, একটা ভোট প্রদান, নাকি? আপনি ভোট দিলাম তো শেষ, এরপর আর আমার ভ্যালু নাই দেশে। সেই সবচেয়ে ইনভ্যালুয়েবল থিং যেটা আমাকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, সেটা কাকে দিব? ওই লুটেরা খুনিকে? তার বিকল্প কোথায়? সেটা দাঁড় করার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি এই স্বচ্ছতার দিকে যাওয়ার আগ্রহ কম? দেখেন, আপনিও এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। কোন রাজনৈতিক দলের সকল কর্মীদের মোটিভেশন আছে? কোন রাজনৈতিক দলের একটা নেতা যদি তার এলাকার মানুষকে বুক ফুলিয়ে বলতে পারে যে আপনারা কেউ মিথ্যা কথা বলবেন না, আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, আপনারা কেউ মাদক ব্যবসা করতে পারবেন না, এই কথাটা যেদিন বলতে পারবে, আমি বলতে পারবো সেই নেতা হলো সঠিক নেতা, এবং সেই দিন রাজনীতিও পরিশীলিত হবে। পরিশীলিত আগে সেটা করেন। আপনি এরশাদের 9 বছর টিকে ছিলেন, 9 বছর ধৈর্য ধরেন নাই? 9 বছর ধৈর্য ধরেছেন কিনা? আওয়ামী লীগের 3.5 বছর যে স্বৈরাচারী শাসন স্বাধীনতার পর তখন কি আপনার টনক নড়েনি? তখন তো মিলিটারি আইসা যদি কুনা করতো, এই স্বৈরাচারী হইতো, থাকতো, তাই নাকি? পৃথিবীর কোন স্বৈরাচারী সরকার ভালো পন্থায় অপসারিত হয়নি। পৃথিবীর যত স্বৈরাচার হয়েছে তাদেরকে অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। এই দেশে 2টা উদাহরণ, একটা শেখ মুজিব আর একটা তার মেয়ে। একইভাবে এরশাদকে আন্দোলনের মাধ্যমেও অপসারণ করা হয়েছে, ঠিক না? আপনি গণতান্ত্রিক পন্থায় তো কোনো স্বৈরাচারকে পতন করানো যায় না। সেই দেশে, সেই বয়সে, সেই সময়ে আমরা কিভাবে এক স্বৈরাচারের পতনের সাথে সাথে আমরা পলিটিক্যাল রিফর্ম না করে, পলিটিক্যাল পার্টির রিফর্ম না করে, পলিটিক্যাল পার্টি আজকে কোনো মোটিভেশন দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে সমস্ত দুর্নীতি আমরা সমূলে মূলোৎপাটন করব? সেটি আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তারা 31 দফা ঘোষণা করেছে, জামাতের পক্ষ থেকেও কিছু কথা বলা হচ্ছে, এনসিপি তারা প্রস্তুত করছে, তারাও কিছু এরকম মোটিভেশন দিবে, তাদেরও কিছু ন্যারেটিভ তারা প্রস্তুত করছে। হয়তো দেখেন, ন্যারেটিভ প্রস্তুত করা যায় অনেক, কিন্তু সেই সাহস এসে বলুক না গ্রাউন্ডে আইসা আমি আজকে ঘোষণা দিতে চাই আমার প্রত্যেকটা যে অর্থ, আপনার প্রত্যেকটা পয়সা আমার হালাল উপার্জন, এই ঘোষণা দেখ। আপনার আমার যা দেখছেন সম্পদ আমি প্রকাশ করে দিচ্ছি, আমার অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুক টাকা এইখানে সেখানে, আমার এতগুলো ফ্ল্যাট আছে, এতগুলো বাড়ি আছে, এতগুলো বিদেশে আমার বাড়ি আছে, এগুলো আমার সব হালাল ভাবে উপার্জিত অর্থ। ঘোষণা দেখ। আপনার কাছে কি মনে হয় রাজনীতিকরা এই ঘোষণাটি দিতে পারে না কেন? যদি না দিতে পারে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত এই দেশের লোকজনের, সে দেশ দল হোক না কেন। আমিও যদি দল করি, আমাকে ঘোষণা দিতে হবে এই দেশের খেদমতের জন্য আমি উপস্থিত হয়েছি, এই দেশের মানুষের সেবা করার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনি দেখুন, আমি খোলাবেলা, আমার বউয়ের এই আছে, আমার নিজের এই আছে, আমার সন্তানের এই আছে, আমার 14 গোষ্ঠীর এই আছে। নেতারা দিতে পারে না কেন? এটি দিতে পারে না, তারা তাদের দাল মে কুছ কালা হয়, তারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে সো লং। স্বাধীনতার পরে বাংলাদেশের যত এই
অধপতনের কারণ হলে রাজনীতিবিদরা। এখন অনেকেই বলবে হক সাহেব রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, এই কথাটা তারাই বলে যারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। কিন্তু আমাদের এখানে সৎ শাসকেরও তো উদাহরণ আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যদি তাই বলেন, আমি বলি জেনারেল জিয়াউর রহমান, ওনার কাছে জেনারেল এরশাদ গেলেন যে স্যার আপনার একটা সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী DOHS এ প্লট আপনার জন্য 1 নম্বরে সিরিয়াল আছে। আসলেও এটা ঠিক সঠিক কথাই বলেছেন, এটা কাস্টমস গেছে। লোক চিফ, আমার দেশের জনগণ যেখানে যাদের বাড়ি নাই ঘর নাই, আর আমি রাষ্ট্রপতি হয়ে আমি প্লট নিব? যতক্ষণ না পর্যন্ত আমার দেশের সকল মানুষের বাড়ি ঘর হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা নিতে পারি না। সেই রাষ্ট্রপতি জিয়া, আপনি একটা উদাহরণ দেই, কত সিম্পল ছিলেন। আমাদের আর্মিতে বিভিন্ন পার্টি হয়, এই বিভিন্ন গান থাকে, অনুষ্ঠান হয়, সেখানে জলি গুড ফেলো একটা ওই সিনিয়রকে ছুঁড়ে মারা আকাশের দিকে, আবার সবাই ধরে ফেলে। এটা একটা খুব আমাদের একটা দীর্ঘদিনের একটা ট্রেডিশন। তো জিয়া রহমান এক ম্যাচে এরকম একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসে জলি গুড ফেলো ওনাকে ওঠা হয়েছে। লজ্জাজনক হলে সত্য, এটা কিন্তু আসলে বলাটা কতটুকু শিষ্টাচারের মধ্যে আমি পরে জানি না। তারপরে ওনার সততার পরাকাষ্ঠা দেখানোর জন্য আমি বলছি, হঠাৎ করে প্যান্টের এমন পুরানো প্যান্টের কাপড় ঠিক আছে কিন্তু সুতাগুলো এত পুরাতন হয়ে গেছে, একটু ফেটে গেছে। সাথে সাথে নিয়ে ওনাকে ম্যাচের রুমে নিয়ে গেল, যা হলো আরেকজন একটা প্যান্ট টেনে তাকে পরানো হলো। সেই জিয়াউর রহমানের দল, সেই জিয়াউর রহমানের তৈরি করা পার্টি, যিনি বিদেশে যাওয়ার সময় মন্ত্রণালয়ে বলতেন, লুক nobody will go to the airport other than my protocol and while coming back রিসিভ করবে আমার প্রটোকল, আপনাদের যাওয়ার দরকার নেই, রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে। তারপরে ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে থাকেন, মন্ত্রণালয়ের কাজ করবে কে? এই দেশের গরিব মানুষের কাজ করবে কে? সেই জিয়াউর রহমানের মৃত্যুর পরে আপনি কয় টাকা, কত হাজার কোটি টাকা পেয়েছেন তার বাসা থেকে? পেয়েছেন? পৃথিবীর কোথাও তার নামে একটা অ্যাপার্টমেন্ট লেখা আছে দেখাতে পারবেন? 1% জমিও পাওয়া যায়নি। তার স্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার নামে একটা দুর্নীতির প্রমাণ দেখান তো আপনি পাবেন কিনা? ওনাকে যখন স্বৈরাচারী হাসিনা, ফেসিস্ট হাসিনা হিংসাত্মক অবস্থায় যে 1 টাকা দিয়ে গণভবন লিখে নেয়, তার মতো নিকৃষ্টতম মানুষ তো আর হতে পারে না। গণভবনের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি 1 টাকার বিনিময়ে, মানে রাষ্ট্রীয় সম্পদ, সে ওইটা বাতিল করলো কেন খালেদা জিয়া? সেই আক্রোশে তার ক্যান্টনমেন্টের সেই পুরনো, ইচ্ছা করলে উনি বাড়ি কিনে বড় বাড়ি থাকতে পারতেন না উনি, এবং ওই স্বামীর স্মৃতিটাকে আঁকড়ে ধরে সেই পাকিস্তান আমলে তৈরি করেছিলেন। সেখানে নির্মম ভাবে তাকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করার পরে উনি আশ্রয় নিবেন কোথায়? সেই জায়গাটা পর্যন্ত আর কোথাও নাই। পেয়েছেন কি? বলেন, আপনি বলেন, আপনি তো সাংবাদিক। ঢাকায় ভাড়া বাড়িতে থাকেন, একটা ভাড়া বাড়িতে গিয়ে ওখানে উঠেন, তার ছেলে যতই আপনি বলেন না কেন, এই ফেসিস্ট হাসিনা 16 বছরে তার নামে যত অপপ্রচার চালিয়েছে কোনটাই সঠিক প্রমাণ করতে বলতে পেরেছে তার 100 কোটি টাকা কোনো ব্যাংকে আছে, কিংবা 1 কোটি টাকা আছে, দেখাইতে পারবেন? সে কি আকাশে রেখেছে টাকাগুলো? তার মানে তার কি একটা ফ্ল্যাট কোথাও লেখা আছে তার নামে কেনা হয়েছে? প্লট তো দূরের কথা, তিনি ঢাকা শহরে ভূমিহীন বলা যায়। এই 3 জন লোকের আমি নাম বললাম, এই প্রতিষ্ঠাতাদের দল। সেই দলের কোন নেতা যদি 1 বছরের মাথায় 1000 কোটি টাকার মালিক হয়, এটা কি গ্রহণযোগ্য? দুঃখজনক। আজকে বিএনপির উচিত, আজকে আবার বিএনপি রিভাইভ করবে, আমি বলছি আবার রিভাইভ করবে। এই সমস্ত চোর বাটপার দেখে একদিনের মাথায় সব এক্সপেল করুক, দল আরো আকাশচুম্বী উচ্চতায় চলে যাবে। বিএনপিতে নেতার অভাব নাই, কর্মী আছে, ভালো ভালো লোক আছে, তারা ওই সামনেই যেতে পারে না এই চোর বাটপারদের জন্য। কেন জানেন? এক একজন নেতা এক একটা মিটিং এর সামনের সারিতে ইয়েতে উঠার জন্য অন্তত পক্ষে 100 জন আপনার সন্ত্রাসী লালন পালন প্রটোকল নিয়ে একেবারে ছড়ায় হাত দিয়ে সরিয়ে সরেন আমার নেতা। অথচ জিয়াউর রহমান কিন্তু বলছেন ব্যারিকেড ভেঙে দাও। আপনি বলেন, আজকে আমি জানি তারেক রহমান হয়তো ইনশাআল্লাহ সেটা করবেন, এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমার, কিন্তু অপর রাজনৈতিক দলগুলোরও তো এরকম লুপহলস রয়েছে, তাদেরও তো রাজনৈতিক দলের কথাই বলছি আমি। যে দলের মধ্যে মোটিভেশন নাই, কর্মীদের মোটিভেশন, এটা কি কর্মীদের ব্যর্থতা না দলের পলিসি লেভেলের দুর্বলতা? কেন তারা তো
একজন চোর তো বলতে পারে না। একটা চোর কি প্রণয়ন করবে? সে টাকা চুরি করে ব্যাংকের, সে ব্যাড লোন নিয়েছে, সে কি করে লিখবে বলবে যে আমি চাই ক্লিন ইমেজের সমস্ত মানুষ আমার কর্মী হোক, আমার কর্মী কেউ চোর থাকতে পারবে না, বাটপার থাকতে পারবে না, কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মানে আপনি বলতে চাচ্ছেন রাজনীতিটা আদর্শিক হোক, আদর্শিক। এবং যতক্ষণ পর্যন্ত না এই স্বাধীন দেশে, দেখুন 71 সালে সেই গণহত্যার কথা ভুলে যাবেন না ভাই, বিশাল এক গণহত্যা হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছে। সেই গণহত্যার সময় এই সামরিক বাহিনী, আমাদের সেনাবাহিনী যদি ঘুরে না দাঁড়াতো, হয় এটা পাকিস্তানের শ্মশান হইতো একটা, অথবা ইন্ডিয়া ঈদের শাসন করতো। এই দুটার একটা তো নাকি বাংলাদেশ হতো না, কখনো হতো না। যদি উই রিভোল্ট না বলতেন জিয়াউর রহমান, জিয়াউর রহমানকে কে চিনত তখন? তার সেই সাহস ছিল ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনী পাশে, উই রিভোল্ট 25শে মার্চের রাত 12টায়। আবার 26শে মার্চ সৎ সাহসও থাকতো, আবার 26শে মার্চ আবার ঘোষণা দিলেন আই মেজর জিয়াউর রহমান। আবার 27 তারিখে সেটা একদম পরিপূর্ণভাবে যে আমরা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ফার্স্ট প্রক্লেমেশন তিনি দিলেন। আজকে স্বাধীনতার যে ঘোষণাপত্র দেখা হয়, এটা কিন্তু পলিটিশিয়ানরা লিখেছে, ইট ইজ মিলিটারি লোকেরা লিখে দিয়েছে। 10 তারিখে এপ্রিলের যে হলো, এটা কোনো পলিটিশিয়ান করেন না, এটা জেনারেল আতাউল গনি উসমানীকে মিলিটারি কমান্ডাররা বাধ্য করেছে যে আপনাকে 10 তারিখের মধ্যে ঘোষণা দিতে হবে এবং একটা ফরেন কি যেন বলে প্রবাসী সরকার গঠন করতে হবে, নাহলে আমাদের লেজিটিমেসি থাকবে না, আমাদেরকে বিদ্রোহী হিসাবে আখ্যা দিবে। বিদ্রোহী হিসাবে আখ্যা দিলে যদি না করুক, আমাদের পরাজয় ঘটে, তাহলে তো আমাদের সবাই ফাঁসি কাটতে দ্রুত বা ফায়ারিং স্কোয়াডে আমাদের হত্যা করা হবে, কোন পলিটিক্যাল পার্টির লোকজনকে হত্যা করা হবে। এজন্য এই প্রক্লেমেশনটা দেয়া হয়। আজকে সেই সেনাবাহিনীকে আজকে অবজ্ঞা করা হচ্ছে। আজকে সেনাবাহিনী 5 তারিখে তো এই সেনাবাহিনী ঘুরে দাঁড়ালো। আজকে সেই 5 তারিখে যদি জেনারেল ওয়াকার হাসিনার সাইড নিতে পারতেন, এবার সুযোগ ছিল, নিজের সুযোগ ছিল। উনি যদি বলতেন না আমরা কোন দেশে অরাজকতা চাই না, যেখানে পারো অরাজকদের উপর গুলি করো, একটা গৃহযুদ্ধ হতো, একটা বিশাল ক্ষয়ক্ষতি হতো দেশের। একটা আর্মির কারণে তো হয় নাই। এখন যদি আর্মি উদ্যোগ করে এই মুহূর্তে সারা দেশে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে কি হতে পারে দেশ? সে আর্মি এটাও এই আমলারা কিন্তু স্বীকার করে না, তারা চায় আর্মি তাড়াতাড়ি কত। আমলাদের সংকটটা কোন জায়গায়? আমলারা হলো এমন একটা শ্রেণী, আল্লাহ নিজেদেরকে গঠন করে ফেলে। আমি অনেক যুদ্ধ করেছি ভাই, যে একটা বিসিএস ক্যাডার, আর বিশেষ করে আমলাদেরকে ধ্বংস করে গেছে হাসিনা। হাসিনা কি করলো? ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করলো কয়েক লক্ষ, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের 2 কলম লেখার ক্ষমতা নাই, যাদের অনেকে আবার মুক্তিযোদ্ধাই না। মুক্তিযোদ্ধা বললাম তো, ভুয়া মুক্তিযোদ্ধা, প্রমাণিত সত্য। সেই মুক্তিযোদ্ধা সৃষ্টি করে তাদের নাতিপুতিদেরকে 30% কোটা দিয়ে, যে কোটা আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হইল। এখন কিন্তু সবাই উচিত যে কোটার ভিত্তিতে যারা ভর্তি হয়েছিল সকল ক্যাডারের, সেটা যে কোনো জায়গায় আগে হোক, তাদেরকে আগে বের করে দিতে হবে সুষ্ঠুভাবে, নিয়মতান্ত্রিক পন্থায়, পরীক্ষার মাধ্যমেই দেশে হতে হবে। কিন্তু হক ভাই, বিষয়টি হচ্ছে যে আমরা যদি এই আমলাতান্ত্রিক হ্যাজিমনি ভাঙতে না পারি, আপনি একটি মানে খুবই ছোট্ট করে বলেছেন কিন্তু ভয়ঙ্কর কথা, সেটি হচ্ছে আবার সেই ফ্যাসিজমের পথেই আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের বারবার হোঁচট খেতে হচ্ছে। তাহলে আমাদের সরকারগুলো বা আগামী দিনে যারা আসবে বা বর্তমানে যারা আছেন, তারা এই আমলাতান্ত্রিক হ্যাজিমনিটা কেন ভাঙছেন না? না তারা ভাঙতে পারছেন না, তারা অসহায় হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় খুব কঠিন কাজ নয়। পৃথিবীতে কেউ ইনডিসপেন্সিবল না, অপরিহার্য। ইনফ্যাক্ট আপনি দেখেন এই সরকার কিন্তু আমলাতান্ত্রিক এই হেজিমনি ভাঙবার জন্য একটি আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। তখন কিন্তু সচিবালয় সহ নানান জায়গায় আমরা বিদ্রোহ বিপ্লব দেখেছি, মিছিল করতে দেখেছি, কর্মবিরতি দেখেছি। ইনফ্যাক্ট বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে যে সচিবালয়ের মধ্যে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মিছিল মিটিং করছেন। আপনি বুঝতে পেরেছেন এই কি মিছিল মিটিং কারা করাচ্ছে, কত টাকার বিনিময় করাচ্ছে? আমি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যেতাম সেই সময়ে যে প্রত্যেকটা আওয়ামী লীগের নিম্ন লেভেলের, মনে করেন একদম এই ক্লিনার লীগ, ক্লিনার লীগের একটা কর্মীরও 1 কোটি টাকা পাবেন আপনার বাসায়, বালিশের নিচে, বিস্তার নিচে। আর সর্বোচ্চ পর্যায়ে হাসিনা তো আর কি বলবো, আর তার পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক। আপনি বলেন
এগুলো তো সব এই আমলাতন্ত্রের মাধ্যমেই হয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলি, না বললেই নয়, আপনি মাইন্ড করেন না ভাই, বাংলাদেশের টিভি চ্যানেল কয়টা আছে এখন? 42টা টিভি চ্যানেল। এটা হলো ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা তো অসংখ্য, আর পত্রিকা অসংখ্য। এই সবগুলো কিন্তু ফেসিবাদের সময় প্রতিষ্ঠিত। এই ফেসিবাদের এই স্ট্রাকচারই তারা চলছে এখন। মানে এখনো কিন্তু সুপ্তভাবে প্রথম 1 মাস 2 মাস তারা একেবারে লেজ গুটিয়ে ছিল, এখন কিন্তু আস্তে আস্তে তাদের গলার স্বর বেড়ে যাচ্ছে। কোত্থেকে আসতেছে সত্যি জানেন? অর্থের মাধ্যমে। যদি প্রথমেই সরকার ডক্টর ইউনূস বসে সব 1000 টাকার নোট বাতিল করতো, 1000 টাকার নোট বাতিল করে বলা হইতো এই পরিমাণ টাকার বেশি এটার বিনিময়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেশের এই পরিস্থিতি আজকে আমলি করতে পারত না। কেননা তাদের এক একজনের বান্ডেল, নতুন নতুন নোট ছাপিয়ে 1000 টাকার নোটের বান্ডেল ছাড়া এর নিচে কোনো নোট পাবেন না আপনি তাদেরকে। এটা বিশ্বাস করেন আপনি? আজকে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে সব চোর বাটপার, অথচ ইন্ডিয়া পুশিং করছে কাদের? এই নিরীহ, যাদের খাবার নাই, দাবার নাই, কঙ্কালসার দেহ, মা একটা মহিলা, তার একটা ছিন্ন বস্ত্র, তার স্বামী সেরা একটা শার্ট, লুঙ্গি একটা পরা, খেটে খাওয়া মানুষ, সেই লোকগুলোকে আজকে পুশিং করছে। এই সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া, তারা কি পারতো না হাসিনাকে সহ 14 গোষ্ঠী বাংলাদেশে পুশিং করে দিতে? সেটা কি করেছে? তারা কি বৈধভাবে আছে? যদি তারা প্রকৃত আমাদের বন্ধু হতো, ইন্ডিয়া ওয়াজ নেভার এভার গুড ফ্রেন্ড অফ বাংলাদেশ। ইট ইজ নট ইয়েট গুড ফ্রেন্ড, ইট উইল নট বি গুড ফ্রেন্ড। ওয়াই ইউ নো? দে ডু নট টলারেট দ্য ইসলাম। হিন্দুত্ববাদ এমন শক্তিশালী ভাবে জেকে বসেছে। আপনি মনে করেন 200 বছর যে ইংরেজরা আমরা বলি শাসন করেছে, আমি তো বলি এটা মিথ্যা কথা। 200 বছর ইংরেজরা শাসন করেনি, হিন্দুত্ববাদ শাসন করেছে। আপনার যে এলাকায় বাড়ি হিন্দু জমিদার ছিল, আপনার বাবা আমার বাবা ছিলেন প্রজা, এবং আমাদের দলিল পত্রে শ্রী শ্রী লেখা। কথা ভুলে যাই কেন আমরা? তারা কি কোনো তাদের ধর্মের বাইরে কিছু চিন্তা করতে পারে? একমাত্র মুসলমান হলো উদার। আপনি কখনো আপনার হিন্দু যে বন্ধু আছে, বৌদ্ধ যে বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, আপনার অফিসেও যদি থাকে, কখনো পার্থক্য করেছেন? আমার মনেই তো আসে না। বরঞ্চ আমরা আরো বেশি আদর করি তাদেরকে। আমি আমার আন্ডার কমান্ড যারা ছিল অন্য ধর্মাবলম্বী, আমি তাদেরকে আরো বেশি গুরুত্ব দিতাম। কিন্তু তারা উল্টোটা। এটা আসলে মানে এটাই আমাদের কালচার, এটা আমাদের কালচার। আর হিন্দুত্ববাদের ঝেঁকে বসছিল 200 বছর হিন্দুরা শাসন করেছে এই পাক ভারত উপমহাদেশ। অস্বীকার করতে পারবেন? ব্রিটেনের তো এত হাজার হাজার লোক নাই যে প্রত্যেক জায়গায় একজন করে এখানে চলে আসবে। চালাইতো কারা? এই হিন্দু জমিদাররা। আর আমরা ছিলাম প্রজা। আর দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেই জমিদারি প্রথা চলছে। এরকম ওই যে একামলে 5 বার এমপি হয়েছিলেন অবৈধভাবে, সেই 5 বার এমপি হওয়া কিংবা 6 বার এমপি হওয়া, সে খালি বারবার ঘোষণা দিয়েছে আমি 5 বার নির্বাচিত এমপি হয়েছি, আমাকে ছাড়া এই এলাকার কেউ নির্বাচন করতে পারবে না। মানে নো বিকল্প। যদি হয়, আমি জানি না আমার দর্শক তারা আমার কথাগুলো কিভাবে নিবেন। আমার নাম হক, আব্দুল হক, সত্যের গোলাম। আল্লাহর নাম হলো আল হক। আমার মা বাবা এই নামটা রেখেছে। শৈশব থেকে আমার বুকের পাটা এরকম, যেহেতু আমার ভিতরে বিন্দু মাত্র কোনো অসত্যতার কেউ দেখাতে পারবে না আমার কথা এবং কাজে। হক ভাই, আমরা শেষ করব, তারপরেও আমাদের তো রাজনৈতিক সমাধানের রাস্তা বের করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, তর্ক থাকবে, তারপরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের নিজেদের সকলের ভালো থাকার স্বার্থে আমাদের তো একটা সমাধান সূত্র বের করতে হবে। ছোট্ট করে যদি বলেন সেই সমাধান সূত্রটি কি আসলে? আজকে খুব একটাই লাস্ট কথা আমি বলছি। আজকে এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। তারা কোনো দল মার্কা এগুলো তারা যাতে বাজ বিচার না করে, তারা দেখবে একটা আসনে 300 আসনে সবচেয়ে ভালো লোককে। এবং তোরা যে ভালো লোক দাঁড়াবে না, ভালো তো অবশ্যই আছে, হতে পারে তার হয়তো টাকার জোর নাই, হতে পারে তার অবৈধ সম্পদের কোনো নাই, সুশিক্ষিত 300 আসনেই দাঁড়াবে। কিন্তু দেশপ্রেমিক জনগণের উচিত হবে দল না দেখে, মার্কা না দেখে ওই ভালো লোকটাকে নির্বাচিত করা। এটা জনগণের ভালোর জন্যই। যদি জনগণকে এই প্রচারণাটা এখন থেকে মিডিয়া চালাতে পারে, এই পত্রিকাগুলো চালাতে পারে, পত্রিকাগুলো
রাজনৈতিক লেজুর ভিত্তি না করে, সাংবাদিকরা রাজনৈতিক লেজুর ভিত্তি না করে, আত্মকেন্দ্রিক না হয়ে, দল কেন্দ্রিক না হয়ে, ব্যবসা কেন্দ্রিক না হয়ে যদি জনগণ কেন্দ্রিক হয়ে এই প্রচারণা চালায়, চলুন আগামী ইলেকশনে আমরা যখনই হোক আমরা সৎ যোগ্য প্রার্থী ছাড়া কাউকে আমরা ভোট দেব না, সে যেই মার্কাই থাকুক না কেন। যদি এটা করা যায়, মানুষের ভিতরে এই ধোয়া, এই চেতনাবোধ যদি জাগ্রত করা যায়, বিপ্লব তৈরি করা যায়, বিপ্লবী মনোভাব, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য লাস্ট চান্স ফর বাংলাদেশ। এবং সেটি হবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি। শুধু এটাই না, আরেকটা কথা বলে দিই, অনেক রাজনৈতিক দলগুলোর আসন্ন নির্বাচন হবে হয় কবরস্থান অথবা জন্মস্থান, দুটার একটা। কারণটা কি? হয় কবরস্থান না জন্মস্থান। নট দ্যাট ইজি। আপনি ক্ষমতায় গেলেন মেজরিটি নিয়ে, জনগণ দেখবে আপনি কি করছেন, ছাত্র জনতা দেখবে আপনি কি করছেন। তখন কিন্তু আপনি পুলিশকে অর্ডার দিলে পুলিশ ফায়ার করবে না জনগণের, কারণ জনতা কিভাবে রাস্তায় নামতে হয় তা বুঝে গেছে। তখন আর্মিকে বললেও আর্মি বলবে এনাফ ইজ এনাফ, আমরা অনেক হারিয়েছি, আর নয়, আমি দেশের মানুষের বিরুদ্ধে গুলি করতে পারবো না। ক্ষমতা কয়দিন থাকবেন? রাজনৈতিক দলগুলোকে এখান থেকে লেসন নিয়েই সামনের পথ হবে। আমি সব রাজনৈতিক দলকে এই কথাটা বলতে চাচ্ছি, এখনো মানুষ হন আপনারা, দলকে ঠিক করেন, ভালো নেতা সবচেয়ে বাটপারকে এক্সপেল করেন, দেখবেন আপনি বলেন একটা ধান খেতে কিংবা একটা ফসলের ক্ষেত্রে, একটা ফুলের বাগানে পোকা মাকড় মারার জন্য আপনি স্প্রে করেন না, পেস্টিসাইড ব্যবহার করেন না, এতে কিন্তু ফসল ভালো হয়, এতে কিন্তু ফুল সুন্দর হয়, শুধু মারা যায় কারা? ইনসেক্ট গুলো। ঠিক রাজনৈতিক দলগুলোর ওই স্প্রে করুক না। তার মানে আমাদের পলিটিক্যাল ইনসেক্ট নিধন করতে হবে সব। আরে 100 জনকে আপনি বের করে দেন, কি আছে তাতে? আরো 200 জন নতুন নেতা আসবে বের হয়ে, হাজার হাজার সাধারণ মানুষ সম্পৃক্ত হবে। ওই নজরুলের ভাষায় বলতে হয়, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাইব গীত। জি, ধন্যবাদ হক ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অনেক সুন্দর আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে আমাদের সংশোধন হতেই হবে এবং এই সংশোধনের পথ ধরেই কিন্তু আমাদের উন্নত গণতন্ত্রের পথে হাঁটতে হবে এবং সেই গণতন্ত্রই পারে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের যে বাংলাদেশ, আগামীর যে নতুন এক বাংলাদেশ, যেটির জন্য ছাত্র জনতা এবং অধিকাংশ রাজনৈতিক দলই জীবনকে তুচ্ছ জ্ঞান করে রাজপথে বন্দুকের মুখে বুকের পাটা উজাড় করে দাঁড়িয়েছিল, সেটি নিশ্চয়ই খুব বেশি দূরে না। সময় নির্ধারিত না হলেও আমরা সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রে ফিরব, সে প্রত্যাশা আমরা রাখতেই পারি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।